তাহলে বলতে হবে যে হাসিনা কিছু ভালো কাজ করে গেছে, হাসিনা ভালো ছিল। সামনে আবার আরো জুলাই ঘটবে, আমাদের এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে, জুলাই ব্যর্থ হবে। আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 11 মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই জুলাইকে নিয়েও কিভাবে ব্যবসা করা হচ্ছে দেখেছেন না? জুলাই যোদ্ধা অনেকে ভুয়া তালিকায় নাম উঠিয়েছে। এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় যদি আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে না পারি, তাহলে আসলে জুলাই ব্যর্থ হবে। আর জুলাই ব্যর্থ হলে সামনে আবার আরো জুলাই ঘটবে। তো আমরা চাই না যে বারবার মানুষ জীবন দানের জন্য, রক্তদানের জন্য রাজপথে নামবে এবং মানুষ বারবার নির্যাতিত নিষ্পেষিত হবে। যেই কারণে আমরা বারবার দেশের জনগণ এবং রাজনৈতিক দলকে পরিষ্কারভাবেই স্মরণ করে দিয়ে বারবার বলছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। এই দুর্নীতি লুটপাটের রাজনীতির অবসান না হলে আমাদের স্বপ্ন ব্যর্থ হবে। কারণ আমরা একটা সুশাসন, জবাবদিহিতামূলক সরকার, ক্ষমতার ভারসাম্যের জন্য আমরা অনেক দিন ধরে কথা বলে আসছি। যেই কারণে আমরা বলছিলাম যে এই যে আমরা একটা গোটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের আমরা সুযোগ পেয়েছি, আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। বিশেষ করে শাসনতন্ত্রের মূল জায়গায় আমরা সংস্কার চাই। সেক্ষেত্রে আপনাদের ইতিমধ্যেই আনুপাতিক হারে নির্বাচনের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলাপ আলোচনা চলছে। অধিকাংশ দল এই আলোচনায় একমত হয়েছে যে অন্তত পুরো নির্বাচনে প্রপোর্শনেট সিস্টেম এইবার চালু করা না গেলেও অন্তত যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান এবং আলোচনা আছে, অন্তত যেন উচ্চ কক্ষে আমরা এই প্রপোর্শনেট সিস্টেম বা পিয়ার পদ্ধতি চালু করতে পারি। আমরা মনে করি এটাও যদি করা যায়, একটা পরিবর্তন তো সূচিত হলো। কিন্তু আমরা খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, হৃদয় নিয়ে আমরা লক্ষ্য করছি যে গত 11 মাসে এই সরকারের দ্বারা যে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম, সেই রকমের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই, কিছুই হয় নাই। বরঞ্চ পুলিশ আগের মতোই কিন্তু আসামি জামিনে, গ্রেপ্তারে, ব্যবসা বাণিজ্য, মামলা বাণিজ্য করছে। পুলিশের সাথে রাজনৈতিক দলের নেতা কর্মীরাও যুক্ত হয়েছে। জুলাইয়ের স্পিরিটকে আমরা ধারণ করি। জুলাই আমাদের আবেগের জায়গা, জুলাই আমাদের অস্তিত্বের জায়গা। কিন্তু এই জুলাইকে নিয়েও কিভাবে ব্যবসা করা হচ্ছে দেখেছেন না? জুলাই যোদ্ধা অনেকে ভুয়া তালিকায় নাম উঠিয়েছে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার স্বজন জানে না, পরিবার জানে না, তাদের নামে মামলা হয়েছে এবং মামলাগুলো একেবারে পাইকারি দরে আসামি করা হয়েছে। যদি আমরা প্রতিবাদ জানিয়েছিলাম বা আমরা বারবার বলেছিলাম যে এইভাবে ঢালাওভাবে যেন মামলা আপনার বাণিজ্য করে মানুষকে হয়রানি করা না হয়। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটা নির্দেশনা ছিল, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি। এটা ভালো দিক যে তারাও বলছেন যে এই মামলার গ্রেপ্তারের ক্ষেত্রে একটু যাচাই বাছাই ন্যূনতম যে করে। এই জুলাইয়ের বিপ্লবের তারা এমন ভাবসাব নিচ্ছে, এমনভাবে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম করছে, তাদের অফিস প্রশাসন পাহারা দিচ্ছে, মনে হয় তারা জুলাইয়ের অভ্যুত্থানের অংশীদার ছিল। মনে হয় যে তারা আপনার এটার নায়ক ছিল। যে এখন এই অভ্যুত্থানের অনেকেই চেতনার কথা বলেন, কিন্তু তাদের চেতনা হচ্ছে ওই প্রচলিত কথার মতো, মুখে শেখ ফরিদ বগলেই। তারা সবাই ফ্যাসিবাদের পতন চায়, ফ্যাসিবাদকে বিচারের মুখোমুখি করতে চায়, কিন্তু তলে তলে অনেকেই ফ্যাসিবাদকে প্রভাষণ করছে, জায়গা দিচ্ছে এবং রাজনীতিতেও বিভিন্নভাবে স্পেস দিচ্ছে। আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, তবেও শাসন ব্যবস্থার কাছেও মাথা নত করে নাই। ভবিষ্যতেও কোনো দানবের কাছে মাথা নত তো দূরের কথা, কোনো দানব তৈরি হতে দেবে না। এবং যে কারণে আমরা বলছি যে পরিষ্কার বারবার বলছিলাম, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে জোট করি নাই, আমাদের সিদ্ধান্ত হয় নাই। আমরা আমাদের দল চাচ্ছিলাম, কারণ একটা রাইজিং দল হিসেবে, উদীয়মান দল হিসেবে অত্যন্ত প্রতিকূল সময়ে আমরা রাজনীতিটা শুরু করেছি। আমরা জানেন যে আপনারা সারা দেশে সভা সমাবেশ করে বেড়াচ্ছি, হয়তো আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই, আমাদের দল থেকে কেউ তথ্য উপদেষ্টা নাই, আমাদের দল থেকে এলজিডি উপদেষ্টা নাই, আমাদের দল থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নাই, মোদ্দা কথা আমাদের দলের কেউ সরকারেও নাই। যেই কারণে হয়তো ব্যবসায়ী আমাদের পৃষ্ঠপোষকতা করতেছে না,
বা কিংবা ব্যবসায়ী মাফিয়াদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না, কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার, কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের কার্যক্রমকে একটু ফুটিয়ে তোলা দরকার। যে কারণে আমরা বলছি, সরকারকে জিজ্ঞাসা করছে, আপনারা শুনেছেন যে সরকার একটা অভ্যুত্থানের সরকার, যার মূল ভিত্তি ছিল জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুরুর দিকে সর্বদলীয় বৈঠক করেছে। পরে আমরা দেখলাম যে তারাও বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য শুরু করেছে, যে রাজনৈতিক দলকে জাতে তুলে যে চারটা দল তারা প্রথম সারি ঠিকাদার, প্রথম দল, বড় দল, আবার তার মধ্যে অনেকে নিবন্ধন নাই, আর বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের দল বা দ্বিতীয় সারির দল। আমরা উপদেষ্টার মিটিং এ আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, অন্য সব দল জানিয়েছে। আবার এই অভ্যুত্থানেরও আমার অনেক দল আছে যারা গতকালকের মিটিং এও কিন্তু আমার সরকারকে পরিষ্কারভাবে বলেছে এই সমস্ত বৈষম্যমূলক আচরণ আপনাদেরকে বন্ধ করতে হবে। এবং যদি আপনারা গণ অভ্যুত্থানের অংশীদারদের ত্যাগের মূল্যায়ন করেন, বিএনপি জামাত বড় রাজনৈতিক দল, তাদের অনেক স্যাক্রিফাইস আছে, কিন্তু এটাও পরিষ্কার, এটাও বুঝতে হবে শুধুমাত্র বিএনপি জামাতের আন্দোলনের সরকার পরিবর্তন হয় নাই। বিএনপি জামাত 16 বছর চেষ্টা করতে ব্যর্থ হয়েছে, পুরানো রাজনীতি ব্যর্থ হয়েছে, যার ফলে কিন্তু আমাদের উত্থান, এবং এই আমাদের উত্থানের ফলে কিন্তু এই প্রেক্ষাপট রচিত হয়েছে। এবং অবশ্যই সেই প্রেক্ষাপট তৈরিতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক সংগঠনের কন্ট্রিবিউশন আছে। কিন্তু আমাদের মূল্যায়ন সরকার কি করেছে, বরঞ্চ সরকার পদে পদে আমাদেরকে মাইনাস করেছে, আমাদেরকে লাঞ্ছিত করেছে, অনেকটা অপমানিত করেছে, অপদস্থ করেছে, শুধু আমাদেরকে না, এই অনেক অংশীদারদেরকে। তো কাজে এই বিষয়ে আমরা সরকারকে বলে এসেছি যে বিপদে পড়লে আমাদেরকে ডাকবেন, সচিবালয়ে আনসার ঠেকানোর জন্য আমাদেরকে ডাকবেন, সচিবালয়ে ছাত্ররা ঢুকলে আমাদেরকে ডাকবেন, সরকারের বিরুদ্ধে যখন প্রোপাগান্ডা হবে সেটা মোকাবিলা করার জন্য আমাদের ডাকবেন, আর প্রোটেকশন দেবেন একটা দলকে, কিংবা বিভিন্ন ক্ষেত্রে 2-4টা দলকে নিয়ে আপনারা কাজ করবেন। এই 11 মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যেই কারণে এখন আমরা শঙ্কায় আছি যে এই গভর্নমেন্টের ট্রানজিশনটা শান্তিপূর্ণ হবে কিনা, বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে কিনা, সেটি নিয়েও এখন শঙ্কা তৈরি হয়েছে। তাই আমরা সরকারকে বলতে চাই, যেই শঙ্কা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, নাগরিকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা, সেটা নিরসনে ভূমিকা নেন। অনতিবিলম্বে নির্বাচনের জন্য এই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করে একটা দক্ষ, শক্ত লোকদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে একটা উপদেষ্টা পরিষদ দিয়ে সামনে যেন আপনারা অবাধ, সুষ্ঠু, নির্বাচন করতে পারেন, সেই ব্যবস্থার দিকে তারা, এবং পরিষ্কারভাবে যারা এই সরকারের পার্ট ছিল, সে উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী, তারা কেউ আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ গাছের আগারটাও খাবেন, তলারটাও খাবেন, মানুষ কি আঙ্গুল চুষবে? সরকারের উপদেষ্টা থেকে সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন, প্রশাসনে নিজেদের লোক সেট আপ দেবেন, আবার নির্বাচনে অংশ নেবেন। যেগুলো পরিষ্কার কথা আমরা আজকে জানিয়ে দিচ্ছি, সরকারের যারা পার্ট ছিল, উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী, যে কোনো পর্যায়ে যারা সরকারের বেনিফিশিয়ারি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, তারা যেন আগামীতে নির্বাচন না করতে পারে সেই বিষয়ে সরকারের সুস্পষ্ট একটা নির্দেশনা থাকতে হবে। একই সাথে এই প্রশাসনকে আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই ব্যর্থতায় তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার যদি তার সচিবালয়কে সুরক্ষা দিতে না পারে, তারা কিভাবে দেশকে সুরক্ষা দেবে, কিভাবে 18 কোটি জনগণকে সুরক্ষা দেবে, কিভাবে নির্বাচন করবে? আমি একটা ঘটনা, আমার এলাকার ঘটনা বলেছিলাম যে একটা এলাকা অবরুদ্ধ হয়েছিলাম, শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে মুক্ত হতে হয়েছে। 300টি আসনে যে নির্বাচন হবে, এই পরিস্থিতি তৈরি হলে তারা কিভাবে আপনার ট্যাকেল দিবে? যেই কারণে কিন্তু আমরা বারবার বলছি যে অবশ্যই রাতারাতি আমরা ডিসি তৈরি করতে পারবো না, এসপি পয়দা করতে পারবো না, ওসি ইউনো পয়দা করতে পারবো না। এই প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে ট্রেন করে, তাদের মধ্যে যারা দক্ষ পেশাদার, তাদেরকে দায়িত্ব আনতে হবে। এখানে বিভিন্ন কোটায় ভাগ করা যাবে না, বিএনপির কোটায়, জামাতের কোটায়, উপদেষ্টা কোটায়, তারপরে বিভিন্ন কোটায় কোটায় ভাগ করে প্রশাসন চালানো যাবে না, সরকার চালানো যাবে না। যে কারণে আমরা বলছি আজকে কতগুলো সিদ্ধান্ত সরকার নিচ্ছে,
আমরা নতুন করে শঙ্কায় পড়ছে এই সমস্ত সিদ্ধান্তের কথা শুনে। জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার সিদ্ধান্ত সরকার দিয়েছে, সমঝোতা স্মারক করেছে, একটা বার আমাদের সাথে আলাপ আলোচনা করলো না। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেইটা নিয়ে প্রধান উপদেষ্টা মিটিং করতে পারে আর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবে, সেইটা নিয়ে আমাদের সাথে আলোচনা করে না। বাংলাদেশে কি মানবাধিকারের সংকট চলছে? বাংলাদেশে কি যুদ্ধ বিগ্রহ চলছে? বাংলাদেশে কি জাতিগত নিধন চলছে? বাংলাদেশকে আফ্রিকা অঞ্চলের মতো লাইবেরিয়া, মৌরিটানিয়া, ফিজি, নাউরু এই সমস্ত দেশের মতো পরিস্থিতি? তাহলে কেন এখানে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় খোলার প্রয়োজনীয়তা বোধ করলো? কার স্বার্থে? এই জবাব রাজনৈতিক দলকে সরকারের কাছে চাইতে হবে। আমরা সরকারকে সবকিছু লিখে দেই নেই, আনকন্ডিশনাল সমর্থন আমরা দেই নেই। আপনারা জানেন আমরা বন্দর নিয়ে প্রতিবাদ করেছিলাম, আমাদের কথা শুনলেন না। প্রধান উপদেষ্টা বললেন যে মানুষকে বোঝাতে হবে, তাহলে তো আমাদেরকে বলতে হবে হাসিনা ভালো ছিল, কারণ হাসিনার সরকার ওই বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাই না? হাসিনার অনেক খারাপ গুণের পরে তো তাহলে বলতে হবে যে না, হাসিনা কিছু ভালো কাজ করে গেছিল, এই যে সরকার সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে। বন্দরের আমাদের কথা শোনা হলো না। করিডোরের সিদ্ধান্ত আমরা জানি না আসলে কি, কারণ বলছে তারা, আমরা তো বলছিলাম এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত পক্ষে রাজনৈতিক অংশীজনদের সাথে তার একটা মত বিনিময় দরকার। আমাদের সাথে যদি একটা বার খোলামেলা আলোচনা করে বলতো, আমরা কনভিন্স হলে আমরা বলতাম আপনি সিদ্ধান্ত নেন, কিন্তু কোনো আলোচনাই তো করলেন না। তলে তলে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। তো এখন অনেকে বলছিল আমরা শিক্ষিত মানুষ, আমরা ওই আলোচনায় যেতে চাই নাই, কিন্তু এখন মনে হচ্ছে সত্য এই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সাথে রিলেটেড যারা কনসালটেন্সি করছেন সরকারের সাথে, অধিকাংশই বিদেশি নাগরিক। তাহলে কি এখন আমরা ওই যে সমস্ত কথা বাজারে চাউর হচ্ছে, যে সমস্ত কথা আলোচনায় উঠছে, আমরা কি সেটাই ধরে নেব এই সমস্ত বিদেশি দ্বৈত নাগরিকত্ব নিয়ে তারা এসেছেন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য?